একটি মার্সিডিজ গাড়ি যখন মেন রোড দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই রাস্তায় জ্যামের মধ্যে পড়ল। গাড়ির ভিতর যিনি বসেছিলেন তিনি নিজের ড্রাইভারকে বললেন, দাদা, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাও, সামনে অনেকটা দূর অবধি জ্যাম লেগে রয়েছে। এত তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, আগে আরও অনেক গাড়ি আছে। আমার তো মনে হচ্ছে একটু সময়ও লাগবে, আর আমারও অত তাড়াহুড়ো নেই। তুমি আস্তে আস্তেই চলো, এত তাড়াহুড়ো করো না। মালিকের কথা শুনে ড্রাইভারও সেখানেই গাড়িটি দাঁড় করিয়ে দিল এবং জ্যাম সরে যাওয়ার অপেক্ষা করতে লাগলো। শিলিগুড়ি থেকে কলকাতাগামী রাস্তায় এই ঘটনাটি ঘটেছিল। সেখানেরই একটি রাস্তায় লম্বা ট্রাফিক জ্যাম লেগেছিল। গাড়ির মালিক অরিন্দমবাবু একজন ভালো মনের মানুষ ছিলেন। ট্রাফিক জ্যামের মধ্যে যখন তার গাড়িটি দাঁড়িয়েছিল, তিনি দেখলেন তার গাড়ির আশেপাশে কয়েকজন মহিলা দাঁড়িয়ে ভিক্ষে চাইছে। তিনি গাড়ির কাজটি নামালেন এবং দু একজন মহিলাকে 100 টাকা করে ভিক্ষে দিয়ে দিলেন। তারপর আবারও তিনি নিজের গাড়ির কাজটি তুলে গাড়ির ভিতর বসে পড়লেন। হঠাৎ করেই তার গাড়ির জানালায় কেউ একজন খুব জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। তিনি যখন দেখলেন তার গাড়ির কাছে কেউ এইভাবে জোরে জোরে ধাক্কা মারছে, তখন তিনি আবারও গাড়ির জানালার কাচটি নামালেন। অরিন্দমবাবু যখন গাড়ির জানালার কাচটি নামিয়ে বাইরের দিকে তাকালেন, তিনি বাইরে যে দৃশ্য দেখেছিলেন তা দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি হঠাৎ করে বলে উঠলেন, তুমি তুমি এখানে কি করছো? গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল তার প্রাক্তন স্ত্রী, যার সঙ্গে তার 5 বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছিল। সেই মহিলা অরিন্দমবাবুর কাছে ভিক্ষে চাইছিল। তার গায়ের শাড়িটা পর্যন্ত ছিঁড়ে ফেটে গিয়েছিল। তার শরীরে ময়লা নোংরা মাখা, মাথার চুলগুলো উড়ো অবস্থায় ছিল। তার অবস্থা খুবই শোচনীয় ছিল। অরিন্দমবাবুর প্রাক্তন স্ত্রী ডলি যখন অরিন্দমবাবুকে এইভাবে নিজের সামনে দেখলেন, তখন তিনি অত্যন্ত ভাবুক হয়ে পড়লেন। তিনি অরিন্দমবাবুর হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। আর তখনই অরিন্দমবাবু গাড়ির দরজা খুলে গাড়ির থেকে বাইরে বেরিয়ে আসলেন এবং তার স্ত্রীকে বলতে লাগলেন, ডলি, তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি তো ডিভোর্সের সময় আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছিলে, আর তারপরেও তুমি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা কেন করছো? অরিন্দমবাবু শিলিগুড়িতে বাস করেন। অরিন্দমের বাবা একজন ধনী উদ্যোগপতি। শিলিগুড়িতে তাদের বড় একটি চা বাগান রয়েছে। এক কথায় বলতে গেলে অরিন্দমের বাবা অনেক বড় একজন সফল বিজনেসম্যান। কলেজ পাশ করার পর অরিন্দমও তার বাবার ব্যবসাতেই যোগ দেয় এবং তার বাবার ব্যবসাকে আরও বেশি বড় করতে সহায়তা করে। এদিকে অরিন্দমের বাবা মা যখন দেখলেন যে অরিন্দম এখন তাদের ব্যবসা খুব ভালো মতোই বুঝে গেছে, তখন অরিন্দমের বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়ে উঠলেন। কিন্তু এরই মাঝখানে অরিন্দমের এক বন্ধু যে অরিন্দমের কারখানাতেই কাজ করত, সে অরিন্দমকে তার শালিকার সঙ্গে দেখা করালো। অরিন্দমের বন্ধু অনিমেষ ও তার স্ত্রী শিলিগুড়িতেই বাস করে। কলেজ লাইফ থেকেই অরিন্দমের সঙ্গে অনিমেষের পরিচয়। অরিন্দম যখন দেখল তার বন্ধু চাকরি বাকরি পাচ্ছে না, তখন অরিন্দম তাদের একটি চায়ের কারখানায় তাকে ম্যানেজার হিসেবে রেখে দিল। তারপর থেকে অনিমেষ আর অরিন্দমের সম্পর্ক আরও বেশি গভীর হয়ে গেল। এমনই একদিন অনিমেষ অরিন্দমকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিল। অরিন্দম যখন অনিমেষের বাড়িতে পৌঁছলো, তখন অনিমেষ অরিন্দমকে তার শালী ডলির সঙ্গে পরিচয় করালো। ডলি দেখতে অপরূপা সুন্দরী ছিল। অরিন্দম যখন ডলিকে দেখল, তখন প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে গেল। তারপর অরিন্দম যখন ডলির সব ঘটনা জানল, তখন সে আরও বেশি ডলিকে ভালোবাসতে শুরু করলো। আসলে ডলির মা বাবা কেউ ছিল না। 2 বছর আগেই তার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তারপর থেকে সে অনিমেষের কাছেই থাকে। অনিমেষের স্ত্রী এবং তার শালী একসঙ্গে তাদের ওই শিলিগুড়ির বাড়িতে থাকতো। কয়েক মাস আগেই ডলির গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছিল, আর এখন সে একটি ভালো চাকরির খোঁজে ছিল। ডলি যখন অরিন্দমের সঙ্গে দেখা করলো, তখন সে অরিন্দমকে একটা চাকরির খোঁজ করে দিতে বলল। তারপর তারা সকলে মিলে রাতের খাবার খেলো এবং অরিন্দম নিজের বাড়ি ফিরে আসলো। বাড়ি আসার পরও অরিন্দম ডলির কথাই চিন্তা করে চলেছিল।
সেদিন রাতে তার ডলির কথা ভেবে ভেবে ঘুমই আসলো না। পরদিন সকাল হতেই অনিমেষ যখন অফিসে পৌঁছলো, তখন অরিন্দম অনিমেষকে ডেকে বলল, দেখ ভাই, আমার তোর শালিকাকে খুব পছন্দ হয়েছে। তুই কি তোর শালির বিয়ে আমার সঙ্গে দিবি? অনিমেষ যখন অরিন্দমের মুখে কথা শুনল, সে এক কথায় রাজি হয়ে গেল। সে বলতে লাগলো, এটা তো আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। এছাড়াও মেয়েটার মা বাবা নেই। যদি তুই ওকে বিয়ে করিস, ওর জীবনটা বদলে যাবে। অনিমেষের কাছে সম্মতি পেয়ে অরিন্দম নিজের বাবাকেও ডলির সম্বন্ধে সমস্ত কিছু জানালো। অরিন্দমের বাবা অরিন্দমের কথা মেনে নিলেন, কারণ তিনি অরিন্দমকে খুবই ভালোবাসতেন। এছাড়াও ছেলের সুখেই তার সুখ, এমনটাই তিনি মনে করতেন। অরিন্দমের মাও খুব নরম স্বভাবের মহিলা ছিলেন। কিছুদিনের মধ্যেই অরিন্দমের মা বাবা ডলির সম্বন্ধ নিয়ে অনিমেষের বাড়িতে গেলেন। ডলি যখন দেখলো যে অরিন্দম তাকে এত পছন্দ করে, তখন ডলিও তার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল। কারণ অরিন্দম একজন সফল বিজনেসম্যান। সে যেমন দেখতে সুন্দর, তেমনি তার বিরাট প্রতিপত্তিও ছিল। কিছুদিনের মধ্যেই অরিন্দম আর ডলির বিয়ে ঠিক হয়ে গেল এবং নির্দিষ্ট দিনে তাদের আড়ম্বরপূর্ণভাবে বিয়েও হয়ে গেল। ডলি যখন বিয়ে করে অরিন্দমের বাড়িতে পৌঁছলো, তখন অরিন্দমের চাল চলন, অরিন্দমের হাবভাব এবং তাদের বাড়ির অত ভালো পরিবেশ দেখে সে খুবই মুগ্ধ হয়ে পড়ল। অরিন্দমের মা বাবা ডলিকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন। অরিন্দমের মা সবসময় ডলিকে দামি দামি জিনিস কিনে দিতেন। ডলিও তার শ্বশুর শাশুড়ি এবং তার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কিন্তু বিয়ের 4-5 মাস যেতে না যেতেই ডলির ব্যবহার অরিন্দমের প্রতি একটু অন্যরকম হতে থাকলো। কথায় কথায় ডলি অরিন্দমকে বিভিন্ন কারণে দোষারোপ করতে লাগলো। প্রতিদিন সে অরিন্দমের কাছে নতুন নতুন জিনিসের দাবি করতে লাগলো। এছাড়াও সে তার শ্বশুর শাশুড়িকেও আর আগের মতো ভালোবাসতো না। শাশুড়ির কোনো কথাই তার শুনতে ইচ্ছে করতো না। শাশুড়ি যদি কোনো ভালো কথাও বলতো, ডলি তাতে খুব বাজেভাবে রিয়্যাক্ট করত। দিনের পর দিন অরিন্দমের প্রতি এবং তার শ্বশুর শাশুড়ির প্রতি তার ব্যবহার রুক্ষ হতে থাকলো। অরিন্দম অফিস থেকে আসার পরে ডলি কোনোদিনও তাকে 1 গ্লাস জল পর্যন্ত গড়িয়ে দিত না। সবসময় নিজের বন্ধু বান্ধব, নিজের গল্প এবং পার্টি নিয়েই ব্যস্ত থাকত। অধিকাংশ সময় সে তার দিদি এবং জামাইবাবুর সঙ্গে ফোনে গল্প করত। আসলে বিয়ের কয়েক মাসের মধ্যেই ডলিকে তার দিদি এবং জামাইবাবু বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করে তুলেছিল। ডলির জামাইবাবু অরিন্দমের সম্বন্ধে তাকে উল্টো পাল্টা কথা বলতো। ডলির জামাইবাবু অনিমেষ অরিন্দমের সম্বন্ধে এমন এমন কথা ডলিকে জানাতো যে, যেটা শোনার পর ডলির অরিন্দমের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতো। তার জামাইবাবু সবসময় ডলিকে বলতো, অরিন্দম অন্য একটি মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে রয়েছে। এমনটা শোনার পর ডলি অরিন্দমের প্রতি আরো বেশি রুক্ষ হতে থাকলো। অরিন্দম অনেকবার ডলিকে বোঝানোর চেষ্টা করেছিল। সে বারবার ডলিকে এটাই বলেছিল, দেখো ডলি, তুমি আমাকে ভুল বুঝছো। আমার সঙ্গে কোনো মহিলার কোনো সম্পর্ক নেই। এছাড়াও আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পারি না। কিন্তু ডলি কোনো মতেই অরিন্দমের কথা শুনতে রাজি ছিল না। কারণ প্রতিনিয়ত ডলির দিদি এবং তার জামাইবাবু তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে চলেছিল। ডলির দিদি মালা এবং তার জামাইবাবু অনিমেষ সবসময় অরিন্দমের বিরুদ্ধে, তার বাবার বিরুদ্ধে ডলির মনে খারাপ মনোভাব তৈরি করত। এমনই একদিন অরিন্দম যখন নিজের কেবিনে কোনো একটি কাজে ব্যস্ত ছিল, হঠাৎ করে অনিমেষ অরিন্দমের কাছে এসে বলতে লাগলো, দেখ অরিন্দম, আমি এই সেন্টটা 2 দিন আগে কিনেছি। সেন্টের গন্ধটা দেখ কি সুন্দর। এমনটা বলেই অনিমেষ অরিন্দমের গায়ে ওই সেন্টটা লাগিয়ে দিল। অন্যদিকে কিছুদিন পর অনিমেষ ডলিকে ফোন করে জানালো, আজকে সন্ধ্যাবেলা যখন অরিন্দম বাড়িতে আসবে, তখন তার গায়ের থেকে সেন্টের গন্ধটা একবার শুঁকে দেখিস। আজ আমার সামনে দিয়ে অরিন্দম নিজের মার্সিডিজ গাড়ি করে একটি মেয়েকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছিল। এদিকে ডলি যখন নিজের জামাইবাবুর মুখ থেকে একথা শুনল, তখন তার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সন্ধ্যায় যখন
অরিন্দম অফিস থেকে বাড়ি ফিরল, তখন ডলি অরিন্দমের গায়ে একটি সেন্টের গন্ধ পেল। আর তার সেই সন্দেহ তখন বাস্তবতার রূপ নিয়েছিল। ডলি সেদিন অরিন্দমের উপর প্রচণ্ড চিৎকার করতে লাগলো। সে বলল, আমি থাকা সত্ত্বেও তুমি অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছ। কিন্তু অরিন্দম ডলির কোনো কথাই বুঝতে পারছিল না। অরিন্দম বারবার করে ডলিকে এটা বোঝানোর চেষ্টা করছিল, ডলি তুমি ভুল বুঝছো। তখনই ডলি বলল, আমি যদি ভুল বুঝি তাহলে তোমার গায়ে এই মহিলাদের সেন্টের গন্ধ কোথা থেকে আসলো? অরিন্দম ডলিকে বলল যে এটা অনিমেষ তাকে দিয়েছে। কিন্তু ডলি নিজের জামাইবাবু এবং নিজের দিদির উপরে পুরোপুরি অন্ধবিশ্বাস করত। সে কখনোই নিজের দিদি জামাইবাবুকে অবিশ্বাস করতে পারত না। ডলি বলতে লাগলো, তুমি নিজে তো খারাপ কাজ করছো, আর তাতে আমার জামাইবাবুকেও ফাঁসাচ্ছ। এদিকে অনিমেষ ডলিকে এটা বলতে বারণ করেছিল যে এই সমস্ত তথ্য অনিমেষই তাকে দেয়। অনিমেষ ডলিকে বলেছিল যে যদি অরিন্দম এটা জানতে পারে যে অনিমেষই ডলিকে এই সমস্ত কথা বলছে, তাহলে অরিন্দম তাকে চাকরি থেকে বার করে দেবে। নিজের দিদি জামাইবাবু যাতে বিপদে না পড়ে তার জন্য ডলি সেদিন কোনো কথাই অরিন্দমকে জানায়নি। কিন্তু ডলি সেদিন একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ডলি অরিন্দমকে বলেছিল, আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না। অরিন্দম ডলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ডলি সেদিন কোনো কথাই শোনেনি। নিজের জামা কাপড় গুছিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়েছিল। সেদিনই সে আবারও নিজের দিদি জামাইবাবুর বাড়িতে ফিরে আসলো। এইভাবে কয়েকদিন কেটে গেল। অনিমেষ আর ডলির দিদি দুজনে মিলে ডলিকে এমনভাবে উল্টোপাল্টা কথা বোঝাতে লাগলো যে ডলি অরিন্দমকে আস্তে আস্তে ঘৃণা করতে লাগলো। তখনই অনিমেষ ও ডলির দিদি দুজনে ডলিকে বলতে লাগলো, দেখ তুই ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নে, আর খোরপোশ বাবদ তুই 50 লাখ টাকা ওর কাছ থেকে দাবি কর। ও যেমনটা ছেলে, ও এটাই ডিজার্ভ করে। ডলি নিজের দিদি জামাইবাবুর কথা মতো অরিন্দমকে ডিভোর্সের জন্য নোটিশ পাঠালো এবং কিছুদিনের মধ্যেই তাদের কেস কোর্টে উঠল। ডিভোর্সের আগে পর্যন্ত অরিন্দম ডলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু এত করে বোঝানোর পরও যখন ডলি নিজের সিদ্ধান্তে অটুট থাকলো, তখন অরিন্দম বাধ্য হয়ে ডলিকে ডিভোর্স দিল এবং খোরপোশ বাবদ তাকে 50 লাখ টাকাও দিয়ে দিল। ডলি যখন খোরপোশ বাবদ 50 লাখ টাকা পেল, তখন ডলির দিদি জামাইবাবু খুব খুশি হয়ে গেল। তারা ডলিকে বলতে লাগলো, দেখ এখন তো তোর ডিভোর্স হয়ে গেছে, আর এইভাবে তো তুই সারাটা জীবন আমাদের সঙ্গে থাকতে পারিস না। তাই এক কাজ কর, এই টাকা দিয়ে তুই একটা ফ্ল্যাট কেন, আর বাদ বাকি টাকা তুই ফিক্সড করে রাখ। দিদির কথা মতো ডলি নিজের জামাইবাবুকে একটি ফ্ল্যাট কেনার জন্য 30 লাখ টাকা দিল এবং তারপর বাদবাকি 20 লাখ টাকাও ব্যাংকে ডিপোজিট করার জন্য নিজের জামাইবাবুর হাতে তুলে দিল। ডলির দিদি জামাইবাবু যখন 50 লাখ টাকা হাতে পেয়ে গেল, তখন তারা ডলিকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল। আসলে এটা ডলির দিদি জামাইবাবুর প্ল্যান ছিল। অনিমেষ আর অরিন্দম দুজনে একই কলেজে পড়াশোনা করত, আর সবসময় অরিন্দম বড় গাড়ি করে কলেজে আসতো। তার ওরকম আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা দেখে অনিমেষ সবসময় তার উপর হিংসা করত প্রথম থেকেই। অরিন্দমকে কিভাবে অপমানিত করা যাবে, কিভাবে অপদস্থ করা যাবে, অনিমেষ সবসময় এটাই ভাবতে থাকত। যখন অনিমেষ এটা দেখলো যে অরিন্দমের ডলিকে পছন্দ হয়ে গেছে, তখন তার মাথায় এই প্ল্যানটি এসেছিল। তাই অনিমেষ অরিন্দমের সঙ্গে ডলির বিয়ে দিয়ে দিল। প্রথম দিকে ডলি অরিন্দম ও তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে অনিমেষ ও তার স্ত্রী ডলিকে তার স্বামীর সম্বন্ধে, তার পরিবারের সম্বন্ধে উল্টো পাল্টে কথা বোঝাতে লাগলো। আর ডলিও নিজের দিদি জামাইবাবুর কথা অন্ধের মতন বিশ্বাস করতে লাগলো। সে নিজের দিদি জামাইবাবুর কথা শুনে নিজের সুখী সংসার নিজের হাতে ধ্বংস করে দিল। ডলি যখন জানলো যে তার দিদি জামাইবাবু তার সঙ্গে প্রতারণা করেছে, সে অন্তর থেকে খুব ভেঙে পড়ল। সে চেয়েছিল অরিন্দমের কাছে গিয়ে সমস্ত কথা সে বলে দেবে, কিন্তু সে অরিন্দমের সঙ্গে যে ব্যবহার করেছিল, তারপর তার আর অরিন্দমের কাছে যাওয়ার মতো মুখ ছিল না।
এদিকে তার দিদি জামাইবাবু তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। এখন না তো ডলির মাথার উপর ছাদ ছিল, আর না তো থাকা খাওয়ার সংস্থান ছিল। তারপর থেকে এইভাবে ডলি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। এমনই একদিন ডলি দেখলো কয়েকজন মহিলা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। বাধ্য হয়ে ডলিও তাদেরই মতো রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে লাগলো। ভিক্ষে করেই যে যতটুকু অর্থ উপার্জন করত, তাই দিয়েই একটি বস্তি এলাকায় একটি কুঁড়ে ঘরে সে নিজের দিন কাটাতে লাগলো। ডলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল, কিন্তু তার দিদি জামাইবাবু তার সমস্ত ডিগ্রির কাগজপত্র তাদের কাছেই আটকে রেখেছিল। তারা সেইগুলো পর্যন্ত তাকে দেয়নি। সুতরাং সে যে কোথাও চাকরির জন্য আবেদন করবে, সেই ব্যবস্থাও তার কাছে ছিল না। এইভাবে দিনের পর দিন সে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে লাগলো এবং ওই বস্তি বাড়িতেই নিজের দিন কাটাতে লাগলো। এমনই একদিন সে যখন ট্রাফিক সিগন্যালে ভিক্ষে করছিল, তখনই অরিন্দম সেখান থেকে নিজের মার্সিডিজ গাড়ি নিয়ে যাচ্ছিল। ট্রাফিক জ্যামের কারণে অরিন্দমের গাড়িটি সেখানে দাঁড় করাতে হলো, আর তখনই অরিন্দমের সঙ্গে ডলির দেখা হয়ে গেল। অরিন্দম যখন ডলিকে দেখল, তখন সে হতবাকের মতো তার দিকে তাকিয়ে রইল। সে তাড়াতাড়ি নিজের গাড়ি থেকে বের হলো এবং ডলিকে বলল, ডলি, তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি তো খোরপোশ বাবদ আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছিলে। এত টাকা থাকা সত্ত্বেও তুমি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা কিভাবে করছো? তখন ডলি তার নিজের সঙ্গে হয়ে যাওয়া কিছু কথা অরিন্দমকে বলল। সে বলল, অরিন্দম, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার মতো মানুষকে সন্দেহ করেছিলাম। সন্দেহের বশে আমি আমার সংসারটা নিজের হাতে ছাড়খাড় করে ফেলেছি। তখনই অরিন্দম বলল, তুমি কি বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। ডলি বলল, অরিন্দম, আমি তোমার সঙ্গে বিস্তারিত এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তখনই অরিন্দম ডলিকে বলল, ঠিক আছে ডলি, তুমি এক কাজ করো, তুমি আমার গাড়িতে বসো। তারপর আমরা কোনো একটা ভালো জায়গায় গিয়ে এই বিষয় নিয়ে কথা বলছি। ডলি যখন অরিন্দমের গাড়িতে বসতে গেল, তখন সেখানে সমস্ত লোকেরা দেখলো একজন ভিখারি এত বড় একটি গাড়িতে বসে কোথাও যাচ্ছে। এমনটা দেখে সেখানে কয়েকজন লোক জড়ো হয়ে গেল। তারা ভাবতে লাগলো বড়লোক ছেলে হয়তো ভিখারি মেয়েটাকে কোথাও নিয়ে যাচ্ছে এবং সে হয়তো তার সঙ্গে খারাপ কিছু করবে। এমনটা ভেবেই সেখানে কয়েকজন লোক জড়ো হয়ে অরিন্দমের গাড়িটা আটকে ধরল। তখন ডলি গাড়ি থেকে নেমে সবাইকে বলতে লাগলো, ওনার কোনো দোষ নেই, আমি ওনার সঙ্গে যেতে রাজি হয়েছি। আসলে উনি আমার স্বামী। ওনার সঙ্গে আমার 5 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, আর এতদিন পর ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাই আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত কথা আছে। এমনটা বলেই অরিন্দম আর ডলি সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। তারপর অরিন্দম একটি বড় শাড়ির দোকানে ঢুকে ডলিকে একটি শাড়ি কিনে দিল। তারপর সে ডলিকে ট্রায়াল রুমে গিয়ে সেই শাড়িটি পরে আসতে বলল। ডলি অরিন্দমের কথা মতো সেই শাড়িটি পরে যখন শাড়ির দোকান থেকে বের হলো, তখন অরিন্দম তাকে নিয়ে একটি পার্লারে গেল এবং সেখানে গিয়ে অরিন্দম পার্লারের মহিলাটিকে বলল ডলিকে পরিষ্কারভাবে সুন্দর করে সাজিয়ে দিতে। যখন ডলি পার্লার থেকে বের হলো, তখন অরিন্দম তাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। ডলিকে দেখতে আগেরই মতো অপরূপা সুন্দরী লাগছিল। তারপর অরিন্দম ডলিকে নিয়ে একটি হোটেলে গেল। সেখানে গিয়ে অরিন্দম একটি রুম বুক করলো এবং সেই রুমে অরিন্দম ডলিকে নিয়ে গেল। তারপর অরিন্দম তাকে বলল, ডলি, এখন তুমি আমাকে বলো তোমার কি সমস্যা, কেন তোমার এই পরিস্থিতি হলো? ডলি তখন অরিন্দমের কাছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে বলল, অরিন্দম, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আর তুমি এতদিন পরও যখন আমাকে দেখলে আমাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছ। তুমি এখনো আমাকে এত ভালোবাসো? অরিন্দম ডলির কথা শুনে বলল, সেসব কথা থাক, তুমি আগে আমাকে বলো তোমার সঙ্গে কি হয়েছে। আমি তোমাকে 50 লাখ টাকা দিয়েছিলাম, আর তারপরেও তুমি কেন এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছ? তখন ডলি তার দিদি জামাইবাবুর সমস্ত ঘটনা অরিন্দমকে বলল। সে বলতে লাগলো দিনের পর দিন অনিমেষ কিভাবে তার কান ভরেছে।
অরিন্দমের সম্বন্ধে তাকে উল্টো পাল্টা কথা বুঝিয়েছে, কিভাবে তার দিদি দিনের পর দিন অরিন্দমের সম্বন্ধে, তার মা বাবার সম্বন্ধে আজে বাজে কথা বলে তার মনটা বিষিয়ে দিয়েছে। ডলি অরিন্দমকে এটাও বলল, যেদিন সে বাড়ি থেকে চলে গিয়েছিল সেদিন অনিমেষই তাকে ফোন করে বলেছিল যে অরিন্দম একটি মহিলার সঙ্গে তার মার্সিডিজ কারে করে কোথাও ঘুরতে যাচ্ছে। অরিন্দম যখন একথা শুনল তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে অনিমেষকে নিজের প্রিয় বন্ধু মনে করেছিল। সে ভেবেছিল অনিমেষ তার সব থেকে ভালো বন্ধু, কারণ ডলির সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরও অনিমেষ অনবরত অরিন্দমের সঙ্গে ভালো সম্পর্ক রেখে গিয়েছিল। অরিন্দমকে কখনোই অনিমেষ ডলির সম্বন্ধে কিছুই জানতে দেয়নি। ডলি অরিন্দমকে বলতে লাগলো, অরিন্দম, আমার দিদি জামাইবাবু আমার কাছ থেকে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, তারপর আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। তারা আমার সমস্ত সার্টিফিকেটও নিজেদের কাছে রেখে দিয়েছে, আর সে কারণেই আমি পথে পথে ভিক্ষা করতে বাধ্য হয়েছি। অরিন্দম যখন ডলির মুখে সমস্ত কথা শুনল তখন সে অবাক হয়ে গেল। অরিন্দম ডলিকে বলতে লাগলো, আসলে ডলি, আমি কলকাতায় একটি খুব দরকারি কাজের জন্য যাচ্ছিলাম। তাই এক কাজ করো, তুমি আজকে এই হোটেলে আজকের রাতটা থাকো। আমি কাল বিকেলের মধ্যে আবারও শিলিগুড়ি ফিরে আসব, আর তারপরেই আমি তোমার সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলছি। এমনটা বলে অরিন্দম ডলিকে সেই হোটেলে রেখে আবারও কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কলকাতা পৌঁছে অরিন্দম নিজের কাজ সম্পন্ন করলো এবং কাজ সম্পন্ন করার পর সে আবারও নিজের গাড়ি করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সারা রাত গাড়িতে অরিন্দম শুধুমাত্র ডলির কথাই ভেবে চলেছিল। এদিকে ডলিও হোটেল রুমে শুধুমাত্র অরিন্দমেরই কথাই ভাবছিল। পরদিন বিকেল বিকেল যখন অরিন্দম আবারও সেই হোটেলে পৌঁছলো তখন ডলি সেখানে অরিন্দমের জন্যই অপেক্ষা করছিল। অরিন্দম ডলিকে বলতে লাগলো, চলো, এখন তোমার আমার সঙ্গে একটা জায়গায় যাওয়ার আছে। ডলি বলল, কিন্তু অরিন্দম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? অরিন্দম তখন ডলিকে বলল, তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য শুধুমাত্র তোমার দিদি আর জামাইবাবু দায়ী, তাই তোমার পাওনা গন্ডা তো তোমাকে বুঝে নিতেই হবে। এমনটা বলেই অরিন্দম ডলিকে নিয়ে তার গাড়িতে করে অনিমেষের বাড়িতে পৌঁছলো। এদিকে অনিমেষ যখন অরিন্দম আর ডলিকে তার বাড়িতে দেখল তখন সে অবাক হয়ে গেল। সেদিন অনিমেষের মুখে অরিন্দমকে বলার মতো কোনো কথা ছিল না। অরিন্দম তখন অনিমেষের গালে জোরে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলল, তোকে আমি নিজের অন্তরঙ্গ বন্ধু ভেবেছিলাম, তোকে আমি নিজের জীবনের এমন কোনো কথা নেই যেটা জানাইনি। সবসময় আমি তোর সম্বন্ধে চিন্তা করেছি, তোর পরিবার যাতে ভালো থাকে, তুই যাতে ভালো থাকিস, তুই যাতে প্রমোশন করিস, তার জন্য কত হেল্প করেছি তোকে। তোকে চাকরি দিয়েছি, তোর পরিবারকে থাকা খাওয়ার সংস্থান করে দিয়েছি, আর তুই আমার সঙ্গে এমনটা করলি? তুই আমার জীবন বরবাদ করে দিলি। তুই আমার জীবন থেকে 5 বছর কেড়ে নিয়েছিস। আমার সুখীর সংসার তুই নষ্ট করে দিয়েছিস। তোর মতো যদি বন্ধু পৃথিবীতে থাকে তাহলে মানুষের শত্রুর কোনো প্রয়োজন হবে না। তখনই অরিন্দম ডলিকে বলতে লাগলো, দেখো ডলি, তুমি নিজের দিদি জামাইবাবুর কথা বিশ্বাস করে আজকে নিজের পরিবারটা ধ্বংস করে দিয়েছ। তুমি একবারও এই ঘটনার সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করনি। অন্ধের মতো এদের কথায় বিশ্বাস করে গেছিলে, কিন্তু নিজের স্বামীর কথা বিশ্বাস করনি। আজকে তুমি যদি একবার আমার কথা বিশ্বাস করতে তাহলে তোমার জীবনের এই পরিণতি হতো না। তখন ডলি অরিন্দমের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। সে বলতে লাগলো, অরিন্দম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরা আমাকে তোমার প্রতি বিভ্রান্ত করে দিয়েছিল। আমি তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি যে পাপ করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি। তুমি আমাকে আর এইভাবে কষ্ট দিও না। তখন সে ডলিকে বলতে লাগলো, ডলি, আমি তোমাকে এখনো খুব ভালোবাসি। আমি কখনোই তোমাকে নিজের জীবন থেকে দূরে সরাতে পারিনি। তুমি আমাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। তুমি যখন সত্যিটা জানতে পারলে তখন কেন তুমি আমার কাছে ফিরে আসনি? তখন ডলি বলল, অরিন্দম, আমি কোন মুখে তোমার কাছে যেতাম? নিজের প্রতি নিজের লজ্জায় ঘৃণায় আমি তো মাটিতে মিশে যাচ্ছিলাম।
তখনই অরিন্দম ডলিকে বলল, ডলি, তুমি আমাকে জীবনে কখনো বুঝতে পারোনি। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ডলি অরিন্দমকে বলল, অরিন্দম, আমি যে ভুল করেছি তার ক্ষমা হয় না। তবুও তুমি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। অরিন্দম বলল, ডলি, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি শুধু আমার, আর সারা জীবন আমারই থাকবে। এমনটা বলেই ডলির হাত ধরে অরিন্দম সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে অনিমেষকে বলে গেল যে কালকের থেকে তুমি আর আমাদের অফিসে জয়েন করার চেষ্টা করবে না। আর কিছুদিনের মধ্যেই তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। তোমাকে আমি 15 দিনের সময় দিলাম। এর মধ্যে তুমি যদি আমার 50 লাখ টাকা আমাকে না ফিরিয়ে দিয়েছ, তাহলে ডলির সঙ্গে ষড়যন্ত্র করার অপরাধে আমি তোমাকে জেলের ঘানি টানাবো। এমনটা বলেই অরিন্দম ডলিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তারপর অরিন্দম ডলিকে নিয়ে একটি মন্দিরে গেল এবং সে ডলিকে সিঁদুর পরিয়ে আবারও বিয়ে করলো। অরিন্দম যখন ডলির মাথায় সিঁদুর তুলে দিল, তখন ডলি অরিন্দমের কাছে হাত জোড় করে বলতে লাগলো, অরিন্দম, তোমার মতন মানুষকে আমি জীবনে অনেক ভুল বুঝেছি। ভগবান আমাকে কখনো ক্ষমা করবেন না। তখন অরিন্দম ডলিকে জড়িয়ে ধরে বলল, ডলি, এতে তোমার কোনো দোষ নেই। যা হবার তা হয়েছে। এরপর থেকে আমরা সুখে শান্তিতে সংসার করব। তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি এরপর থেকে আর কোনো ব্যক্তিকে আমাদের মধ্যে আসতে দেবে না। তখনই ডলি অরিন্দমকে জড়িয়ে ধরে বলল, জীবনে কখনো আমার দ্বারা এই ভুল আর হবে না। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।